What they have done this country. Wait. एक second, just please করবেন আপনারা listen to me. आपका introduction. I am his father. দাদা जो मर गया लड़का, ओके उसका father. अच्छा कैन यू डू वन थिंग वी आर गोइंग टू द पीओ आप यहाँ पे जो एमएसवी के साथ रूम में वेट कर लीजिए मैं आकर के आपसे बात करता हूँ I'm making a complaint. yes definitely आपका कंप्लेंट They should be behind the bar and yes definitely yes आप अपने कंप्लीट आपका रजिस्टर I have कराइए requested. आप इनको लेके जाइए They could have saved my son. They have not done it. আমার ছেলেকে মেরে দিয়েছে, খুন করেছে। বলেছে ওটিতে যান, আমি বলছি ঠিক আছে, ওটিতে যান। ওরা ওটিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই। সিকিউরিটি যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরও অনেকে দাঁড়িয়ে ছিল। আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার মোবাইল টেলিফোন নাম্বার সোয়েনসো, তারপরে আপনার কে লিফটম্যান মোবাইল নাম্বার এত। আমি বলি এবার টেলিফোন করুন, সব বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউডির কাছে কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, এরা যারা সিকিউরিটি স্টাফ সব এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, আমি ওর বাবা, ও ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কিনা। আপনি বাবার এতে পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। আপনার জানা আছে? আপনি তখন ছিলেন যখন আপনার ছেলে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড ডাকলে এই হতো। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে আমার ছেলে, আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম, যে ওই গ্রিল দেওয়া, গ্রিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, হ্যাঁ না? তাহলে ওখানে গিয়ে ভেঙে কিছু করা যেত। ওরা কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের স্বাগত। এক্ষুনি আপনারা দেখলেন, ছবিতে দেখলেন, এই বৃদ্ধের ছেলের নাম হচ্ছে অরূপ বন্দ্যোপাধ্যায়, বাড়ি কলকাতার সংলগ্ন দমদমের নাগের বাজারে। তার ছেলের নাম আয়ুষ, বয়স 5 বছর। ছেলেটির হাত ভেঙে গিয়েছিল। গতকাল এই অরূপবাবুর জন্মদিন ছিল। তো জন্মদিনের মাঝে ছেলের হঠাৎ করে হাত ভেঙে যায় এবং তার ছেলেকে নিয়ে, স্ত্রীকে নিয়ে তিনি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। ছেলের শৌচালয়ে যাওয়ার দরকার হয়, বাথরুমে যাওয়ার দরকার হয়। ছেলেকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে তিনি একটা লিফটে ওঠেন। 5 তলা থেকে লিফটটা নিচের দিকে আসছিল, 2 তলায় তার যাওয়ার কথা। তো আর যিনি অরূপবাবু, তার বয়স হচ্ছে 40 বছর। লিফটটা খারাপ ছিল, কিন্তু লিফটের বাইরে এই লিফট খারাপ বা সেটা আটকানো, বাধা দেওয়া কোনো লোকজন ছিল না। নিয়ম অনুযায়ী 24 ঘন্টা, মানে সরকারি হাসপাতালগুলো যেহেতু জরুরিকালীন পরিষেবা চালু থাকে, রোগীর পরিবারের লোকেরা যায়, রোগীরা যান। ট্রমা সেন্টার, মানে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে 2024 সালের আগস্ট মাসে যে কাণ্ডটা হয়েছিল সেটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিংয়ে। সেখানে কি হয়েছিল না হয়েছিল সেটা নতুন করে আর কি শুনবেন আপনারা। হাসপাতালের একজন চিকিৎসক, পোস্ট ডক্টরেট যিনি করছিলেন, পোস্ট গ্রাজুয়েশন করছিলেন, তিনি MBBS পাশ করার পরে জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করছিলেন। রাত্রিবেলা তার শরীরটাকে ছিঁড়ে গুঁড়ে খেয়ে তাকে হত্যা করে, রেপ করে যা কাণ্ড হয়েছিল, আজ পর্যন্ত তার বিচার হয়নি। একদমই ঠিক অভয়াকাণ্ডের কথা বলছি। সেই অভয়াকাণ্ডের পরে আপনারা আওয়াজ শুনেছেন যে হু কিল্ড অভয়া, ইউ কিল্ড অভয়া। ইউ মানে যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই যে অরূপ বন্দ্যোপাধ্যায় বলে একজন যুবক যিনি মারা গেলেন, এটা কি দুর্ঘটনা নাকি হত্যা? এর আততায়ীটা কে? কেন অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের হবে না? কেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রীকে ডেকে জেরা করা হবে না? তার কারণ অভয়াকাণ্ডের পরে যেভাবে তিনি ঢক্কানিনাদ করেছিলেন, যে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালকে তিনি যেভাবে সাজাবেন, তার নিরাপত্তা ব্যবস্থা, তার সমস্ত যা যা কিছু পরিকাঠামোর তিনি নাকি উন্নয়ন করবেন, কিছুই হয়নি।
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দেখুন, আপনারা অনেকে বলেন যে দীপঙ্কর দা আপনি চিৎকার করছেন কেন, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি রেগে যাবেন না। ন্যূনতম সহানুভূতি সম্পন্ন মানুষ হলে আপনি চিৎকার করবেন না? কলকাতার গণেশ টকিজের কাছে যখন ফ্লাইওভার ভেঙে পড়েছিল, আমরা দেখিনি যে নিরীহ মানুষ পথচারীরা যাচ্ছেন, তাদের কি অপরাধ ছিল? শুধুমাত্র তৃণমূলের নেতা নেত্রীরা তারা কাটমানি নেওয়ার জন্য, তারা অনৈতিক কাজ করার জন্য, বেআইনি কাজ করার জন্য, তোলাবাজি করার জন্য একটা ওভারব্রিজ, একটা উড়াল পুল ভেঙে পড়লো। তার ফলে প্রচুর মানুষ প্রাণ হারালেন, নিরীহ মানুষ, পথচারী, দোকানদার। কি অপরাধ ছিল? এই যে কয়েক মাস আগে বর্ষাকাল গেল, কলকাতার রাস্তায় নিরীহ পথচারীরা তারা হাঁটতে গিয়ে তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলেন। তাদের কি অপরাধ ছিল? এই কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার আনন্দপুরের নাজিরাবাদে গোডাউনের মধ্যে ঘুমন্ত মানুষকে যেভাবে মরে যেতে হলো, সেটা কি হত্যা না দুর্ঘটনা? একের পর এক এরকম ঘটনা ঘটে চলেছে। তারপরেও আমরা চিৎকার করলে আপনারা বলবেন দীপঙ্কর দা চিৎকার করছেন কেন, রেগে যাচ্ছেন কেন? শান্ত হন। যার বিরুদ্ধে মূল অভিযোগের আঙুল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো খানিকক্ষণ আগে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। তিনি বললেন যে দুয়ারে চিকিৎসা হবে, তিনি বললেন স্কুলের পরিকাঠামো ভালো হবে। আর কবে হবে এগুলো? 15 বছর ক্ষমতায় থাকার পরে একজন মুখ্যমন্ত্রী বলছেন যে তার স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে, তার শিক্ষা ব্যবস্থা উন্নত হবে। কি মনে হয় এরপরে আপনি খুব শান্তভাবে মুখে রং চং মেখে মেকআপ করে টেলিপ্রম্পটারের দিকে তাকিয়ে উজ্জ্বল আলোর সামনে দামি স্টুডিওর ভেতরে সেই কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগবে? নাকি আমরা যখন চিৎকার করে বলবো, আমাদের রাগের বহিঃপ্রকাশ হবে, সেটা আপনাদের খারাপ লাগবে? এই যে অরূপ বন্দ্যোপাধ্যায়, যিনি ট্রমা কেয়ারের লিফটে মারা গেলেন, তাকে তো খুন করা হলো, একটা প্রাতিষ্ঠানিক হত্যা করা হলো। যেভাবে হত্যা করা হয়েছিল এই হাসপাতালে 2024 সালের আগস্টে, দেখুন 2024-এর 8 আগস্টে আমরা ছিলাম ঝাড়গ্রামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে বারবার মেসেজ আসছিল, ফোন আসছিল, আমরাও মেসেজ পেয়েছিলাম। আজকে নাম বলতে অসুবিধে নেই, এখন তিনি বিজেপির প্রার্থী হয়েছেন, সজল ঘোষ, বরানগরের। তিনি প্রথম আমাকে খবরটা দিয়েছিলেন। আমাদের মতো অনেক রিপোর্টারকে হয়তো এই সজল ঘোষই খবরটা দিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে অতটা কিছু মনে হয়নি, কিন্তু ক্রমশ যত সময় যেতে থাকলো, যখন আমরা ডিটেলগুলো পেতে শুরু করলাম, তখন আমরা বুঝতে পারলাম, আমাদের রাজ্য বুঝতে পারলো, আমাদের দেশ বুঝতে পারলো, এই দেশের বাইরে অনেক শহরের মানুষ, পৃথিবীর বিভিন্ন শহর বুঝতে পারলো যে একজন চিকিৎসক যিনি কাজ করছিলেন কর্তব্যরত অবস্থায় তার নিজের হাসপাতালে, তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানে, তাকে এইভাবে ছিঁড়ে গুঁড়ে খাওয়া হলো। এবং সেটাকে কভার আপ করার জন্য কয়েকদিনের মধ্যে সেই এমার্জেন্সি বিল্ডিং এর সেই অকুস্থলটাকে ভেঙে দেওয়া হলো। সেটাকে কভার আপ করার জন্য সেই চিকিৎসককে তড়িঘড়ি পুড়িয়ে ফেলা হলো। একটা পোস্টমর্টেম করা হলো, যার কোনো ন্যূনতম নিয়ম মানা হলো না। তারপরে সেই অভয়ার মা যখন ভোটে দাঁড়াবেন বলেন, সেটা নিয়েও কটাক্ষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর আমরা যখন রেগে চিৎকার করি, তখন দর্শক বন্ধুরা আপনারা বলেন দীপঙ্কর দা চিৎকার করছেন কেন? আমাদের রাগ হলে আমরা চিৎকার করব না? সেই রাগের বহিঃপ্রকাশ হবে না? এই রাজ্যের মুখ্যমন্ত্রী একবারও বলার তার সাহস হলো না যে তিনি যখন এই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করছিলেন, তখন একবারও তার মনে হলো না যে দুটো শব্দ বলি? যেটা জানা যাচ্ছে, নাগের বাজারের যে বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়, তাঁরই দলের সমর্থক, তাঁরই দলের কর্মী, তিনি মিছিলে হাঁটেন। তিনিও চেয়েছিলেন যে এই চোর, এই তোলামূল এরা ক্ষমতায় থাকুক। আর এই অসহায় বৃদ্ধের যে আর্তনাদ, যে চিৎকার আপনারা শুনলেন মন দিয়ে। তিনি বলছেন আমার ছেলেটাকে বাঁচানো যেত, আমার ছেলেটাকে ঠিক সময়ে যদি লিফটের বাইরে একটা দরজা থাকে, লিফটটা নেমে আসছিল দ্রুত গতিতে, লিফটটা চলে গেল বেসমেন্টে গিয়ে আঘাত পেল। পোস্টমর্টেমের প্রাথমিক যে রিপোর্ট এসছে, ময়নাতদন্তের রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে অরূপ বন্দ্যোপাধ্যায়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, মৃতের বাবাই তো জানাচ্ছেন, চিৎকার করছেন, হাতে পায়ে পড়ছেন, কাউকে পাওয়া যায়নি। এত অপদার্থ, অযোগ্য একটা সরকার চলছে। এই অযোগ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তার তো সীমা পরিসীমা নেই, দুর্নীতির, চুরির, হত্যার, ধর্ষণের। তারপরেও আমরা চুপ করে থাকব। ছেলের চিকিৎসা করাতে এসেছিলেন যে বাবা, সেই ছেলে এই মুহূর্তে আরো বেশি অসুস্থ। মানে আমি বলছি অরূপ ব্যানার্জির
ছেলে আয়ুষের কথা। অরূপ ব্যানার্জি তো মারা গেছেন, 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি পরে এসে ওই ওই অভয়াকাণ্ডের পরে হাইকোর্টের নির্দেশে ওখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন আছেন, তারা এসে উদ্ধার করেন এবং তাদের উদ্ধার করার কথা না, তাদের বাইরের নিরাপত্তাটা দেখার কথা। এটা দেখার কথা। প্রথমত তো এখানে লিফটম্যানের থাকার কথা, লিফটম্যান নেই। কেন নেই? লিফটম্যান নেই তার কারণ এই মমতা ব্যানার্জি প্রত্যেকটা দপ্তরে শুধুমাত্র কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছেন। শূন্য পদ হাজার 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 খালি থাকলেও তিনি শুধু চুক্তিভিত্তিক নিয়োগ করেছেন। আর আজকে তিনি অভিযোগ করছেন যে তিনি চান শিক্ষক নিয়োগ করতে, বিরোধীরা নাকি শিক্ষক নিয়োগ করতে দিচ্ছে না। তিনি হুমকি দিচ্ছেন যে রাজ্যে রেশন বন্ধ হয়ে গেলে দোষ হবে বিজেপির। তিনি আবার হুমকি দিয়েছেন যে কোনো অশান্তি বা কোনো নির্দিষ্ট কমিউনিটি যদি অশান্তি করে, যেটা ধর্মতলায় তিনি বলেছিলেন, তার জন্য দায়ী থাকবে এই বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার। তিনি দাবি করছেন যে এখানে নাকি রাজ্যে নাকি এমার্জেন্সি রাষ্ট্রপতি শাসন অঘোষিত চালু হয়ে গেছে। আসলে তার ভয়টা কি জানেন তো? এই যে মুখ্য সচিবকে, স্বরাষ্ট্র সচিবকে, রাজ্য পুলিশের ডিজিকে, এডিজিকে, বেশ কয়েকজন সিপিকে, এসপিকে, ডিএমকে সরিয়ে যেভাবে বোতলের মধ্যে ভরে রেখে দেওয়া হলো, এখন তো এই মমতা ব্যানার্জি একা হয়ে গেছেন। একা হয়ে গেছেন, ভোটে তিনি পুলিশের সাহায্য পাচ্ছেন না। এই কারণে যে আতঙ্ক, যে উদ্বেগ, যে নির্ঘুম রাত কাটছে, সেগুলোর বহিঃপ্রকাশ হচ্ছে। তিনি অভিযোগ করছেন এসআইআর এর তালিকাটা প্রকাশ হলো না কেন। আমরা এক লাইনে বলে দিই খুব ছোট করে, এসআইআর এর তালিকা যদি এই ঈদের আগে প্রকাশিত হয়ে যেত, তাহলে এই দিদির যে নির্দিষ্ট কমিউনিটি বলে যাদেরকে বলছেন মুর্শিদাবাদ, মালদায় কি ভয়ঙ্কর অবস্থা হতো। দিদি সেটা চাইছেন, সেটা নির্বাচন কমিশন বুদ্ধি করে করেনি, ভালো হয়েছে। নির্দিষ্ট সময়েই এসআইআর এর তালিকা প্রকাশিত হবে। আর স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ অযোগ্য সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি তো অনেক কিছু ভুলভাল কথা বলেছেন। তিনি বলছেন, আগে বলতেন যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ হয়ে যাবে, আজকে বলছেন নতুন করে রাজ্য তৈরি করা হবে, বিহার থেকে, ছত্তিশগড় থেকে, পশ্চিমবঙ্গ থেকে ভেঙে নিয়ে ডিলিমিটেশন হবে। যেভাবে তিনি আগে এনআরসি ক্যা ছি করতেন, আজকে আর সেটা ক্যা বলতে পারেননি। কারণ কেন্দ্রীয় সরকারের আইন হয়ে যাওয়ার ফলে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ যেহেতু নাগরিকত্ব পেয়ে গেছেন এবং তাদের ভোটার তালিকায় নামও উঠে গেছে, যাদের ওঠেনি তাদের উঠে যাবে, এক্ষেত্রে সেই ভোটটাকে তাকে নিশ্চিত করতে হবে। এই কারণে ক্যা ছিটা আজকে শোনা যায়নি। আজকে শুধু এনআরসি, ডিলিমিটেশন, এইসব কথা শোনা গিয়েছে। এবং তিনি আজকে নতুন রাজ্য ভাগ হয়ে যাবে এটা বলার পাশাপাশি এই অফিসাররা, তাদেরকে যে বদলি করে দেওয়া হলো, তাদেরকে যে বসিয়ে দেওয়া হলো, তাদেরকে যে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হলো, তার যে ব্যথার কথা তিনি সেটা বিরাট করে ব্যক্ত করেছেন। অথচ এক লাইনও তার বলার সময় হয়নি। তারই অধীনস্থ দপ্তরে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে সেই অভয়াকাণ্ডের পরে আর একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে তার মুখ খোলার কোনো সময় হয়নি। তিনি শুধু বললেন দুয়ারে চিকিৎসা, নতুন প্রকল্প হবে। চতুর্থবার যদি তিনি ক্ষমতায় আসেন, বাড়ি বাড়ি নাকি ডাক্তাররা গিয়ে দেখে আসবে। নতুন আর একটা কল, নতুন আর একটা ললিপপ। বন্ধুরা, যারা আমাদের এপিসোড দেখছেন তারা একটু জানাবেন যে কি চান আপনারা, কি মনে করছেন। এই যে স্বাস্থ্যমন্ত্রী, এই যে অপদার্থ অযোগ্য সরকার, তার আমলে একের পর এক ঘটনাগুলো ঘটে চলেছে, তারপরে দুয়ারে চিকিৎসা কতটা আপনাদের মধ্যে সাড়া ফেলবে, কতটা সাড়া ফেলবে। আর তিনি বলছেন যে বাংলায় নাকি বেকারি কমেছে, বাংলা শিল্পের কাণ্ডারি, বাণিজ্যে কাণ্ডারি, বাংলা দিশারি। আগামী 100 বছরের জন্য তিনি রোডম্যাপ করে যাচ্ছেন। এটা উন্মাদেরাও যখন কথা বলে তাদেরও একটা বেস থাকে। আর এই অপদার্থ অযোগ্য সরকারের মুখ্যমন্ত্রী যা বলছেন, তার কি আদৌ কোনো বেশ আছে? আদৌ কোনো বেশ আছে? আপনারা জানাবেন। একটুখানি আমরা শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর পরিবারের একজন শিশুর চিকিৎসা করতে আসা বাবার এইভাবে, কি বলবো, ইনস্টিটিউশনাল মার্ডার, অপরিকল্পিত খুন, অনিচ্ছাকৃত খুন, কি বলবেন? এই মৃত্যুর পরে শুভেন্দুবাবু কি বলেছেন আমরা একটু শুনবো। আর.জি. করে লিফট ছেড়ে একজনের আজকে মাঝবয়সী একজন ব্যক্তির মৃত্যু। আমার কাছে ডকুমেন্ট আছে, আমি একটু পরে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আর.জি. করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ডকুমেন্ট আছে।
এই রিপেয়ারিং হচ্ছিল এই লিফটটা। এই যে সরকারের ডকুমেন্ট, খুন করেছে, খুন করেছে, সেই আর্জি করাবা, যে আর্জি করলে খুন করেছে। আন্ডার মেনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। প্রত্যক্ষ খুনি যদি আরজি করের অথরিটি হয়, পরোক্ষ খুনি নারায়ণ স্বরূপ নিগম আর মমতা ব্যানার্জি, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী। খুনের মামলা হওয়া উচিত। দেখুন, এই ঘটনার পরে দুজন লিফটম্যানকে আটক করা হয়েছে। স্থানীয় যিনি বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি, তিনি গিয়েছিলেন স্থানীয় মানে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র, তার যে তৃণমূলের প্রার্থী অতীন ঘোষ, সিপিআইএম এর প্রার্থী রাজেন্দ্র গুপ্ত, এরা গেছেন। এছাড়াও জুনিয়র ডাক্তারদের সংগঠন, তারা বিষয়টাকে নিয়ে আন্দোলন করার মতো জায়গায় নিয়ে গেছে, তারা কর্তৃপক্ষের কাছে একটা ডেপুটেশন জমা দিয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা একটা এপিসোড করব, কোনো কোনো টিভি চ্যানেল খবর করবে, খবরের কাগজে ছাপা হবে, কিন্তু যিনি চলে গেলেন তার পরিবারের যে আর্তচিৎকার, যে শিশুটি 5 বছর বয়সে তার পিতাকে হারালো, সে তো আর সারা জীবন তার বাবাকে খুঁজে পাবে না। যে স্ত্রী তার স্বামীকে হারালেন তিনি সারা জীবন ধরে কেঁদে চলবেন। যে মা তার সন্তানকে হারালেন, আমৃত্যু তাকে সেই শোক বয়ে বেড়াতে হবে। এর জন্য কে দায়ী, কে আততায়ী? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই এপিসোড ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।